আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে বিগত এক সপ্তাহ যাবৎ খুবই ব্যস্ততার কারণে কাউকে সময় দিতে পারতেছি না বা পারিনি। সেই জন্য সবাই মন খারাপ করবেন না। আমি দুঃখিত এবং লজ্জিত। যদি সময় পান অবশ্যই ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। তারপর সবাই কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। মাশাআল্লাহ চলে এসেছে মিলন ভাই লাইভে, আর চলে এসেছে নিস খান নাইস খান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপর আর দুজন চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ। আম, আসলে কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। আমি বিগত এক সপ্তাহ যাবৎ ভিডিও বানাতে পারতেছি না, খুবই ব্যস্ততার কারণে। তো ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আবার আগের মতো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবার পরিবারে যাব। আর বিগত এক সপ্তাহ যাবত আমি কোনো নিউজ দিতে পারতেছি না, কারণ হচ্ছে ভিডিও বানানোর সময়টা পাচ্ছি না, খুবই ব্যস্ত ছিলাম। এখনো ব্যস্ত আছি বা ব্যস্ত থাকবো, তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ সবার পরিবারে যাওয়ার। আসলে সবার পরিবারে তো গেলে হয় না, একটা একটা যে একজনের পরিবারে গেলাম, সে ভিডিও ছাড়লো, তারপরে তার ভিডিও দেখলাম না, না দেখে কমেন্ট করাটা তো আসলে ঠিক না। যার কারণেই মানে যাওয়া হয় না। যেহেতু অনেকের মতো যদি শুধু কমেন্ট করে আসি তাহলে হয়তো বা যাইতে পারবো, কিন্তু কমেন্ট করলে আসলে শুধু শুধু তাকে দেখানোর জন্য কমেন্ট করে তো কোনো লাভ নেই, ফায়দা নেই। যার কারণে কমেন্ট করতে পারতেছি না। যাই হোক, আচ্ছা আমি আমার মতো চলি, আপনি যে যেমন চলে আর কি। অনেকে আছে যে ভিডিও দেখে না, শুধু কমেন্টটাই করে আর কিছু না। তো এরকম আসলে করাটা ঠিক না। যেহেতু আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো যেহেতু কাজ করতে আসছি, কাজের জন্য আসছি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, তো সেই ক্ষেত্রে কারোর ভিডিও না দেখে যদি আমরা কমেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটার এই জিনিসটা হয় না। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটার, সেও কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে তার ভিডিওতে আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করবেন, এটা আসলে লোক দেখানো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়, লাভ নেই। চলে এসেছে আমাদের মিলন দা। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। খুবই ব্যস্ততার মাঝে সময় কাটতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। রান্নাঘর আপু, মিলন ভাই আমার কথা ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন দয়া করে। তারপর মিলন ভাই কি অবস্থা, কেমন আছেন? মিলন ভাই আপনার তো ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত থাকি। আসলে আপনার মতোই অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছিলাম গত এক সপ্তাহ। তো কোনো ভিডিও দিই না, শুধু কোনো মতে নিউজ গুলা লেখে আপডেট দিয়েছি। তো লেখাগুলো আসলে অনেকেই দেখছেন, সবাই যদি পড়েন না। আর ভিডিও তো সবাই দেখে না। যাই হোক, যে যারা দেখে তারাই আসলে মূলত কন্টেন্ট ক্রিয়েটার, আর যারা দেখে না তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার আমি মনে করি না। কারণ হচ্ছে কি, আপনি যেভাবে আরেকজনকে কমেন্ট করবেন ভিডিও না দেখে, আপনাকে কিন্তু ওইভাবেই কমেন্ট করবে, এটা কিন্তু বাস্তব। কারণ আপনি তাকে ফাঁকি দিবেন, আপনাকে সে ফাঁকি দিবেন, এটা কিন্তু হতেই পারে না। তো আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা আসলে সবাই সবাইকে ফাঁকি দিয়ে কমেন্ট করি বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ কমেন্ট দেখলেই বোঝা যায় যে আসলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কমেন্ট করেছেন নাকি জাস্ট একটা কমেন্ট আপনি পাওয়ার আশায় কমেন্ট করেছেন। এটা কিন্তু আপনার কমেন্ট দেখেই বোঝা যায়। তো তারপরেও কমেন্ট করেন, এটা ভালো। যেটা কথা আছে না যে নাইমার চাইতে কানামাও ভালো, তো এই হিসাবে কমেন্ট না থাকার চাইতে ভালো। কি বলবো, যেমন মনে করেন যে আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু, কিন্তু একটা জায়গায় একটা ঝামেলা হয়ে গেছে, আপনি সেখানে দাঁড়িয়ে সাপোর্ট না করলেও বিরোধিতা করতেছেন না। এটা হচ্ছে নাইমার চাইতে কানামাও ভালো। এটা হচ্ছে এটার ক্ষেত্রে। কেননা মানে কেন কথাটা বললাম, যে আপনি যে কমেন্ট করছেন সেই কমেন্টের ক্ষেত্রে এই কথাটা বললাম যে নাইমার চাইতে কানামা ভালো। তো ভিডিওটা না দেখে কমেন্ট করতেছেন, কমেন্টটা দেখলেই বোঝা যায় কতটুকু দেখছেন আর কতটুকু দেখেন নাই। তো সেই ক্ষেত্রে কমেন্ট যে করছেন নাইমার চাইতে কানামাটাও ভালো হয়েছে, এটা বললাম আর কি। তবে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এটা একদমই উচিত নয়, মোটেও ঠিক নয়। কারণ আপনি যখনই আরেকজনকে ভিডিও, তার ভিডিও বা অথবা পোস্ট চালে পোস্টটা না পড়ে, অথবা যদি ভিডিও দেখেন না দেখে, ভিডিও চালে ভিডিও না দেখে যদি আপনি কমেন্ট করেন, সেই ক্ষেত্রে আসলে কন্টেন্ট ক্রিয়েটরের যোগ্য আপনি নন। এটা হচ্ছে মূল বিষয়। প্রতিদিনের রান্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ
খুব সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের রান্নাঘর আপু, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যেটা বলতেছিলাম, একজন কন্টেন্ট ক্রিয়েটরের নিয়ম বা কি আসলে আমি নিজেও জানি না, বাট আমি যতটুকু বুঝি, যতদিন যাবত ফেসবুক চালাচ্ছি, আমি এটাই বুঝি যে আপনি একজনের আইডিতে গেলেন, সেই আইডিতে যাওয়ার পরে তার যেটা পোস্ট আসছে, পোস্টটা যদি না পড়ে আপনি কমেন্টটা করেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এর যোগ্য না। আর যদি যদি পোস্ট হয়, পোস্টটা পড়ে কমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে মনে করবেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরের একমাত্র ব্যক্তি, যে যোগ্য ব্যক্তি, অর্থাৎ আপনার দ্বারাই কোনো কিছু করা সম্ভব। খুব সুন্দর কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রতিদিনের রান্নাঘর, আসলে প্রতিদিনের রান্নাঘর আপু, আমি আমার এই আইডিতে আপনার পরিবারে কখনো গেছে কিনা আমি জানি না। আমার আরেকটা আইডি আছে, ওইটাতে আমি সবসময় সবার ভিডিও দেখি এবং কমেন্ট করি। তো যেটা বলতেছিলাম, যখনই আপনি নিজেকে যোগ্য মনে করবেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তখনই মনে রাখবেন আপনি যদি কাউকে কমেন্ট করেন, সেক্ষেত্রে সে যদি ভিডিওতে কমেন্ট করেন, কমেন্টটা দেখবেন অন্তত ন্যূনতম আহ, এতটুকু দেখবেন, যাতে করে সে একটা ভিউ পাচ্ছে এবং কি আপনার দ্বারা তার একটু উপকার হচ্ছে। কিন্তু আপনি যদি পোস্টটা না পড়ে অথবা ভিডিও ছাড়লে ভিডিওটা না না দেখে যদি কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টের দ্বারা তার কিন্তু কোনো উপকার হচ্ছে না। হ্যাঁ, এটা প্রচলিত আছে যে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে। আসলে বাস্তবতা এটা সত্যি কিনা আমি জানি না, আই ডোন্ট নো। কারণ আমার একটা আইডিয়া আছে, সেটা থেকে আমি কাউকে কোনোদিন আজ পর্যন্ত আমার মনে হয় না কাউকে কমেন্ট করেছি, কিন্তু ওটার রিচ এঙ্গেজমেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মানে অবাক হয়ে যাবেন বলতে অবাক হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে ওই আইডি হিসাবে যদি আমি ধরি, তাহলে কমেন্ট রিপ্লে দিয়ে যে এঙ্গেজমেন্ট রিচ বাড়ানো হয়, সেটা আসলে ভুল ধারণা কিনা আমার সন্দেহ আছে, বা ভুল কিনা এটা আমার সন্দেহ আছে। কারণ ওই আইডি থেকে আমি কাউকে কমেন্ট করি না, তা ওই আইডি থেকে আমি কাউকে কমেন্টও করি না, কারোর ভিডিও ভিডিও দেখি বাট কমেন্ট করি না। তো সেই ক্ষেত্রে রিচ এঙ্গেজমেন্ট সবচেয়ে বেটার ওই আইডিতে। তো আবার এমনকি ভিউ ওটা আমাদের বেশি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যখনই আপনি একটা ভিডিওতে কমেন্ট করবেন, মনে রাখবেন আপনি ভিডিওটা যদি দেখে কমেন্ট করেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটরের যোগ্য ব্যক্তি। আর যদি ভিডিওটা না দেখে কমেন্ট করেন, কমেন্ট দেখলে কিন্তু বোঝা যায় আপনি ভিডিওটা দেখছেন কি দেখেন নাই। আর যদি পোস্টটা পড়ছেন কি পড়েন নাই, সেটা যদি আপনি কমেন্ট করেন, আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু বোঝা যায়। তবে হ্যাঁ, একটা কথা আছে যে নাইমার চেয়ে কানা ভালো, আপনি একটা কমেন্ট করছেন, তার জন্য একটা কমেন্ট বাড়লো, আহ সেই হিসেবে বেটার। আচ্ছা, প্রতিদিনের রান্নাঘর আপু, আপনি আমার এই আইডিতে একটা ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন। আমার যে মূল আইডি আছে, সেই আইডি থেকে আমি আপনার সাথে জয়েন হয়ে যাব। নাম একই, শুধু পিকচারটা একটু ভিন্ন। ওটার মধ্যে আমি নিয়মিত দেশ বিদেশের নিউজ ছাড়ি। আমার মিলন ভাই লিখছেন, সুন্দর আলোচনা চলছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল তোমার জন্য, অসংখ্য ধন্যবাদ, এগিয়ে যাও, পাশে আছি, অসংখ্য ধন্যবাদ মিলন ভাই। মিলন ভাই, আসলে আমি আপনার কথাই বলছিলাম, আসলে যদি নামটা মেনশন করে নাই, আমাদের উচিত হচ্ছে কি, যে একটা ব্যক্তির আইডিতে গেলাম, সেই আইডিতে গিয়ে একটা ভিডিওতে কমেন্ট করি, বাট অন্তত কিছু অংশ হলেও তার ভিডিওটা দেখি। মিনিমাম ধরেন মিনিমাম 15 সেকেন্ড দেখি, বা 15 সেকেন্ড দেখলেও আসলে তার কোনো উপকার হয় না, এটা কিন্তু বাস্তব। এই কারণেই চলে এসেছেন নাজমা প্রধান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলে মানে গত এক সপ্তাহ যাবত কারো পরিবারে যাওয়া হয় না। আমি আসলে নিয়মিত সবার পরিবারে যাই, কারণ কি, আসলে একটা পরিবারে গেলে তার একটু সময় দিতে হয়, কারণ তার একটা ভিডিও দেখতে হয়, তার ভিডিওটা দেখে কমেন্ট করতে হয়। যদি তার ভিডিও না দেখে কমেন্ট করি, তাহলে সেই ক্ষেত্রে তার কোনো উপকার হবে না। আমার মনে হয় না যে তার কোনো উপকার হবে। তাহলে তার বাড়িতে শুধু শুধু একটা কমেন্ট রেখে এসে মানে আমি তাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি আপনার পরিবার আসছি, হ্যাঁ আপনি আমার পরিবার আসেন, এরকম বুঝিয়ে লাভ নেই। কারণ আপনার দ্বারা যদি তার কোনো উপকার না হয়, মনে রাখবেন অন্য কারোর দ্বারাও আপনার কোনো উপকার আসবে না। অর্থাৎ আপনি যেভাবে আরেকজনকে ফাঁকি দিবেন, আপনাকেও সেইভাবে আহ লোকজন ফাঁকি দিবে। সুতরাং তার দ্বারা আপনার উপকার হবে না, আপনার দ্বারাও তার কোনো উপকার হবে না। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটরের মতো সারাদিনে আপনি একজনের একটা ভিডিও দেখেন বা একটা পোস্ট দেখেন, একটু পরে দেখবেন, পোস্টটা হলে ভিডিও হলে ভিডিওটা দেখে কমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনারও উপকার হবে,
বিশেষ করে আমি কিন্তু সারাদিন যারই কমেন্ট করি, সারাদিন তেমন একটা কমেন্ট করতে পারি না, কারণ একটা কমেন্ট করার মানে তার একটা আইডিতে গিয়ে তাকে অন্তত ন্যূনতম হলেও তার ভিডিওটা দেখে, তারপরে তার তাকে একটা কমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সময় লাগে। এখন সবার কিন্তু সময় লাগে না, কারণ কি মানে হুট করে এসে কমেন্ট করে চলে যায়। ওই যে একটা কথা আছে না, যে একটা গানের মধ্যে আহ লোড করে এসে হুট করে চলে যায়, একটা গান আছে, এরকম একটা গান আছে, গানটা আমি শুনতাম আর কি। তো এরকম কমেন্ট না করাটাই সবচেয়ে বেটার। নাজমা প্রবীণ ভাই, আমি আসলে হিন্দি লেখা বুঝি না, যদিও হিন্দিতে কথা বলতে পারি বা হিন্দি বুঝি, আহ কিন্তু হিন্দি লেখাটা বুঝি না। একটু ইংলিশে লেখেন সমস্যা নাই, বাংলা লেখেন সমস্যা নাই, বুঝবো, কিন্তু হিন্দি লেখাটা আর কি বুঝি না আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ মিলন ভাই। তো আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। সানা, আসসালামু আলাইকুম। সানা, কি অবস্থা, কেমন আছো? সানা, কিছুক্ষণ আগে দেখলাম আহ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে বক্তব্য রাখছেন, আমি বক্তব্যটা দেখলাম। তো আসলে বক্তব্যটা যেটা দিছে ওই লাইভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো বক্তব্যটা আসলে ভালো, ভালো বলছেন, বক্তব্যটা ভালো। আচ্ছা, ভালো বলছেন, বাট সেই বক্তব্যটা যে ভালো বলছেন, সেই জিনিসগুলো যদি ক্ষমতা থাকাকালীন নিজে একটু বিবেচনা করতো, সেভাবে চলতো, সবচেয়ে বেটার হতো। তো যাই হোক, ফেসবুক ভালো লাগে না, অসংখ্য ধন্যবাদ। সানা ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম লেগেছেন আমাদের মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ মিলন ভাই আপনাকে। উম, সানা ভাই, আসসালামু আলাইকুম। সানা ভাই, আপনি কেমন আছেন? সানা ভাইকে সালাম দিয়েছেন আমাদের মিলন ভাই, এবং কেমন আছেন জানতে চাচ্ছেন মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ মিলন ভাই আপনাকে। আসলে বিগত এক সপ্তাহ যাবত ফেসবুকে সময় দিতে পারতেছি না, আমি কোনো ভিডিও বানাচ্ছি না, নিউজ জাস্ট অনলি লিখে দিচ্ছি, লিখে পোস্ট করছি, মানে খুবই ব্যস্ততার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সানা আমার লাইভে আসার জন্য। নাজমা প্রধান লিখছেন গুড নাইট, অসংখ্য ধন্যবাদ। উম এখানে আসলে সবাই চায় সবার ভালোবাসা পেতে ফেসবুকে প্ল্যাটফর্মে, কিন্তু সবাই সবার ভালোবাসা পেতে চায়, বাট কেউ কাউকে ভালোবাসা দিতে চায় না। সানা, একটা কল দিচ্ছি, ফ্রি থাকলে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, তো আজ দেশ কোন পর্যায়ে আছে তাই নিয়ে আলোচনা করো। আসলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যালো। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে দেশের পরিস্থিতি কি বলবো, দেশের যদি পরিস্থিতি বলতে যাই, মোটামুটি পুরো দিন শেষ হয়ে যাবে, কিন্তু দেশের পরিস্থিতি বলার মানে শেষ হবে না। রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানে শুধু ছিনতাই, ডাকাতি, লুটপাট, এগুলো সারা, বিশেষ করে শহর এলাকায় অল টাইম অনারেবল চলছেই তো চলছেই। আর সবচেয়ে বেশি চলছে হলো আপনার রাস্তাঘাট দখল করে সেখানে চাঁদাবাজি চলছে। অর্থাৎ চাঁদাবাজি বলতে কয়েক প্রকার আছে, যেমন রাস্তাঘাট দখল করে দোকানপাট হচ্ছে, সেগুলো থেকে চাঁদা উঠাচ্ছে, ওটাকে চাঁদা বলছে না, ওটাকে মানে দোকানের একটা সেফটি ওই দিবে তোর ভিডিও তো আসারে। দেখা যাচ্ছে না। বলছি তোর ভিডিও তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, বলছি যে তোর ভিডিও তো দেখা যাচ্ছে না। সমস্যা নাই, মানে দর্শক সবাই দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, বলছি এই যে ফেসবুক ফেসবুক নিয়ে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত কিছু মনিটাইজেশন পাওয়ার পর আর ভালো লাগে না, অসহ্য লাগে। মোবাইলটা দেখলে মনে হয় যে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি গতকালকে একটা ফটো পোস্ট করছি, মাত্র 3 পয়সা আসছে। 3 পয়সা, 3 সেন্ট। ঠিক আছে, তা ফটো সবচেয়ে যারা মনিটাইজেশন পেয়ে গেছে তাদের জন্য সবচেয়ে বেশি হচ্ছে ফটো, লেখা, এগুলি পোস্ট করলে বেশি, সবচেয়ে বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি। আর ও, দ্বিতীয়ত তা হচ্ছে না, একটা নিউজ পাইছস নাকি? কি, আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা আর থাকবে না। আল জাজিরার হ্যাঁ এক সাক্ষাৎকারে জয় ওই নিজে। আমি দেখছি
জয়ের 28 মিনিট ইন্টারভিউ আমি আল জাজিরায় দিয়ে দেখছি, এগুলি কোনো ব্যাপার না, বয়স হয়ে গেছে, ঠিক আছে, ওকে, না, তাহলে এটা জয় সেটা যদি পার্টি সিদ্ধান্ত নেবে। জয় যদি রাজনীতি হাতে নেয় তাহলে আমার মনে হয় বেটার হবে। তবে আসলে কিছু কিছু সিদ্ধান্ত সব বেটার দলেরই মানে ভুল। কি, এই শোন না, এই যে দেখ গতকালকে তারেক রহমান সিলেট গিয়ে বললো যে 2005 সালে যখন ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া, সেই সময় 2005 সালে সিলেট যেতে লাগতো 4 ঘন্টা, আর এখন নাকি লাগে 10 ঘন্টা। কত বড় মিথ্যাবাদী হলে পরে এরকম কথা বলতে পারে? আর বলছে এই যে ঢাকায় কিছুদিন আগে একটা মিটিং হলো, বললো যে এত হাজার হাজার কোটি টাকা খরচা করে ফ্লাইওভার করা হয়েছে, সেই হুম, ফ্লাইওভার মানুষ ব্যবহার করবে 3 কোটি মানুষের মধ্যে মাত্র 20% মানুষ ব্যবহার করবে। জি। তা ফ্লাইওভার করাতে কি ক্ষতি হয়েছে? তা দুবাইতে যে এত ফ্লাইওভার, তাহলে শেখ মোহাম্মদ বিন তামিম বোকাচোদা, যার কারণে দুবাই পুরো ফ্লাইওভার দিয়ে ভরে দিচ্ছে, মেট্রো রেল মনো রেল দুটোই আছে। হ্যাঁ, বললো মেট্রো রেল খরচ অনেক, তা সেই ক্ষেত্রে মনোরেল করবো। হ্যাঁ, মনোরেল করো না, তাতে সমস্যা কোন জায়গায়? মেট্রো রেল আছে, মেট্রো রেল সবচেয়ে বেশি ট্রান্সপোর্ট করতে বহন করতে পারে। কলকাতা, পুরো কলকাতা জুড়ে মেট্রো, পাতাল মেট্রো, কলকাতায় পাতাল, ঠিক আছে, সবচেয়ে কলকাতা পুরোটাই বেশিরভাগ অংশটাই হচ্ছে মাটির নিচে মেট্রো। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে, যে রাজ্যে বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ, সার্বিক যে অবস্থাটা, সেই জায়গায় মুম্বাই উন্নত, মহারাষ্ট্র উন্নত, ভারতের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মেট্রো আছে, মনোরেল আছে, দুটোই করো তুমি। তা ভিশন থাকতে হবে। তারেক রহমানের মধ্যে আমি সেই রকমের কোনো আলো, আশা, আকাঙ্ক্ষা কোনো কিছু দেখতে পাই না। 2001 থেকে 2006 যেভাবে খাম্বা চুরি করছে, ড্যান্ডি ডাইন, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রজেক্ট থেকে চুরি করছে, সেই চুরির চিন্তাই ওর মাথায়। পৃথিবীর কোন দেশে মেট্রো নেই? পৃথিবীর কোন দেশে ফ্লাইওভার নেই? পৃথিবীর কোন দেশে হাইওয়ে নেই? সবকিছু তো করে দিছে, সবকিছু তো হয়েছে, এত উন্নয়নে, এত উন্নয়নের হওয়ার পরেও যদি মানুষ অস্বীকার করে, চুরি সব শালাই করে, চোর সব শালা, যেই সরকার আসবে সেই চোর। নরেন্দ্র মোদী আজকে 10 বছর ক্ষমতায়, চুরি করেনি? নরেন্দ্র মোদীর নিজস্ব হ্যাঁ, এখন জেট আছে, এখন আরো প্রাইভেট বেশি জেট হচ্ছে, আছে আমি নরেন্দ্র মোদীর। দেখতেছি আর কি। দেশের পরিস্থিতি আসলে আগামীতে কোন পর্যায়ে যাবে আল্লাহ তাআলা ভালো জানে। মানে পরিস্থিতিটা এমন হচ্ছে যে জোর যার মুলক তার। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই যে ক্রিকেট নিয়ে, আরে ভারত হচ্ছে ক্রিকেটের পরমাণু। ভারত হচ্ছে ক্রিকেটের হচ্ছে ভারত সুপার পাওয়ার, লাইক দ্যাট আমেরিকা। সেই জায়গায় আসিফ নজরুলের মতো একটা ছাগলের বাচ্চা বলছে যে আমাদের আত্মসাৎ, চুরের বাচ্চা কিসের, গালিগালাজ চলে আসবে আমার, যেহেতু লাইভে অনেক মানুষ দেখবে। সেই জায়গায় তো কিসের আত্মসম্মান বোধ রে? কিসের আত্মসম্মান বোধ? কি কি আছে বাংলাদেশ ক্রিকেট? আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমকে নিষিদ্ধ করা উচিত। আসবে, এই যে এই পদক্ষেপটা নিল আসিফ নজরুল, এটা দেখবি যে কেনিয়ার মতো হয়ে যাবে একটা সময়। আর এই ক্রিকেট নিয়ে লাফালাফি, ওই মিরপুর স্টেডিয়ামে দেখবি শিয়াল আর কুকুর নাচানাচি করছে, আর গ্যালারির মধ্যে ওই বীজটা পড়ে আছে, কুকুরের বীজটা, ঠিক আছে। এই সেই পর্যায়ে নিয়ে যাবে ক্রিকেটটাকে। অনেকে দেখছি আত্মসম্মান বোধ, প্রথম আলো একটা রিপোর্ট করলো কি কি ক্ষতি হবে কিছুক্ষণ আগে দেখলাম, সেই রিপোর্টটাতে অনেকে দেখলাম সবাই বলছে আধিপত্যবাদ। আরে আমি চিন্তা করি, আমি একটা লেখা লিখে রাখছি, লেখি নাই, আজকে যদি যে পর্যায়টা আছে, ধর যে পর্যায়ে ভারত আছে, সেই পর্যায়ে যদি বাংলাদেশ থাকতো, তাহলে বাংলাদেশ অনেক আগে ভারতে অ্যাটাক করে বসতো। যদি পাকিস্তানের মধ্যেও যদি ক্ষমতা থাকতো বাংলাদেশের, তাহলে বাংলাদেশ কত আগে ভারতের উপর আক্রমণ চালাতো, এটা বলার অপেক্ষা রাখে নাই। এত বড় অকৃতজ্ঞ জাতি আমার মনে হয় না কোথাও আছে, এটা আমার বিশ্বাস হয় না। হুম, এটা আমি বিশ্বাস করি না, কারণ এই এত অকৃতজ্ঞ মানুষ। ভারত এখন প্রায় একটা 32 লক্ষ স্কোয়ার ফিট, হ্যাঁ, আমার 32 লক্ষ, সরি, বর্গ মাইলের। ইউনুস ক্ষমতায় না আসে, আমার মনে হচ্ছে ফখরুদ্দিন রে আবার আনার দরকার ছিল, তাহলে মনে হয় আমি তোকে দেশটা। কি বলছিলাম যখন ইউনুস আসছে, যে আমি তোকে কি বলছিলাম, সরকার, শেখ হাসিনা সরকার 3 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে, আজকে 6 লক্ষ কোটি টাকা ঋণ। আমি তোকে কি বলছিলাম যে ইউনুস আসছে হচ্ছে, ওর ওর দেখতেই লাগে ওকে ফেরাউনের মতো, দেখতেই হুম। ফেরাউনের মতো, বয়স হয়ে গেছে 85 বছর বয়স, মুখে দাড়ি নেই, দেখতেই ফেরাউনের মতো মনে হয়। আমাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী বলছিল যে না, দেশটা একটা ভালো লোকের হাতে পড়ছে। আমি বলছি এটা কোনো অর্জন না। সে অর্থনীতিবিদ, তার অর্থনীতিতে নোবেল প্রাইজ পায়নি, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে, গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস প্রতিষ্ঠাতা, দেশের গ্রামীণ জন্য ব্যাংক। কিছু করতে পারলো না, আসলে বড় বড় কথা বললে তো হয় না। আমরা তো ভাবছিলাম যে ডক্টর ইউনূস দেশের এই সরকারের প্রধান হয়েছে, তো দেশের জন্য মনে হয় ভালো হবে। বিভিন্ন দেশ থেকে আপনার তো হলো
এই বিনিয়োগ বাড়বে, তারপর হচ্ছে বিভিন্ন দেশের সাথে ভালো কোথায় একটা বিনিয়োগ সম্পর্ক বাড়লো? হবে, এক বাট টাকার কোনো বিনিয়োগ কিছুই নেই। তো হলো না। কালকে দেখছিস প্রেস ব্রিফিং করে কি বলছে? যারা নিট শিল্প, যে আমরা 1 তারিখ থেকে টোটাল ফ্যাক্টরি বন্ধ করে দেবো। জায়গায় জায়গায় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে, প্রায় বা 15 লক্ষ 16 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। দেশে কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি, শিল্প, কারখানার বিনিয়োগ নেই, 1 পয়সা বিনিয়োগ নেই। আইএমএফ থেকে $32 বিলিয়ন সেটাও খেয়ে নিছে। আজকে সরকারের ঋণ প্রায় 6 লক্ষ কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকা ছিল শেখ হাসিনার আমলে, সেই জায়গায় আজকে 6 লক্ষ কোটি টাকা। তাহলে কি উন্নয়ন করলো? গত 17 মাসে দেশটা একদম শেষ করে দিছে। পাকিস্তানি জঙ্গিতে ওই আবর্জনা দিয়ে ভরে গেছে দেশটা। আর নেই, মানে কি অবস্থা ছিল। মানুষ তো দিন শেষে তো ভাত খেত। এই ঢাকা শহরে রিক্সা যারা চালাইতো তারাও তো দিন শেষে 1000 1500 টাকা ইনকাম করতো। এখন কত ইনকাম করে? ভিডিও তো দেখি, যে উপরে তাকিয়ে দেখছেন না, এগুলি কি? আরে নেতা হতে গেলে না ভিশন থাকতে হয়, নেতা হতে গেলে মস্তিষ্কের মধ্যে ম্যাজিক থাকতে হয়। সেই ম্যাজিক বেগম জিয়ারও ছিল না, তারেক রহমান তো এটা নেই। এটা তো একটা অথর্ব, এটা দেখতে মনে হয় অথর্ব, কিছু করার নেই, দেখতেই অথর্ব। আমি তো ভাবছিলাম যে এলো তারেক রহমান দেশে আসছে, দেশে আসার পরে পুরো দলটাকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবে, যে এই আহ, এই যে বর্তমান যে চাঁদাবাজি, তারপর হলো এই মানে চাঁদাবাজি রে ধরি, লোকাল পর্যায়ে যে চাঁদাবাজিটা হচ্ছে এগুলো কন্ট্রোলে নিবে। কিন্তু আসলে কমান্ড যদি কেউ না মানে তাহলে তো আর এগুলো কন্ট্রোলে নিতে পারবে না। আর যেহেতু যদি কন্ট্রোলে না নিতে পারে তাহলে তো আর এই বিএনপি আগামীতে কত বছর থাকতে পারবে এটা কিন্তু সন্দেহ। তো আসলে তারা এই মানে ক্ষমতা যেহেতু আসবে, তারা ক্ষমতা আসবে এরকম তো একটা হুলহুল অবস্থা চলে আসছে, বাট কিন্তু ক্ষমতা আসার পরে টিকতে পারবে কতদিন এটা হচ্ছে এখন প্রশ্নবোধক চিহ্ন। কেননা আহ, নিজের দলের আচ্ছা, কাউকেই আচ্ছা, এই লাইভটা কি আমার আগেই তো চলছে? হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে বলছি এই চাঁদাবাজি তো বন্ধ লাইভটা যে হচ্ছে না। আলোচনা করছি আমরা, সেটা কি আমার আগেই তো হচ্ছে? হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো আমার যারা ফ্রেন্ড আছে তারা দেখলাম অনলাইনে, 2 1 জন দেখলাম অনলাইনে মিলন ভাই আসলো। কল করছেন। মিলন ভাই কলে আসবেন নাকি? আসলে মানে দেশের পরিস্থিতি আসলে খুবই একটা খারাপ অবস্থা, মানে বিশেষ করে শহরের যে মেন রাস্তাগুলা, সেই মেন রাস্তার সাথে যে একটু চিপা চাপা থাকে, একটু চিপা বলতে ওটাও মেন, ওটাও রোড, ওগুলোতে চলতে গেলেই মানে আমি এই মানে চিন্তাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন অবস্থা। আর রাস্তাতে মনে কর যে অসংখ্য ধন্যবাদ সানা, সানাকে অসংখ্য ধন্যবাদ কলে আসার জন্য। আসলে বাংলাদেশ আসলে কি বলবো, ডক্টর ইউনূস আসার পরে আমরা আসলে ভাবছিলাম যে বিভিন্ন দেশের সাথে ভালো একটা সম্পর্ক হবে এবং বিনিয়োগ বাড়বে, দেশের পরিস্থিতিটা ঘুরে যাবে, বাট কোনোটাই হচ্ছে না। যাই হোক, এখন কি বলবো, আসলে আসলে ওই চেয়ারটাই এরকম। তো একটু আগে আমাদের সানা যে কথাটা বললো, আসলে ওই চেয়ারটা এরকম যে ওখানে যে বসে আসলে সেই গদিটাতে থেকেই মানে এরকম অচল হয়ে যায়। তবে মনে হচ্ছে যে উম, ফখরুদ্দিন যে ছিল 2007 8 বা হ্যাঁ ওইরকমই 7 8 বা 9, 9, তো 9 তো নির্বাচন হলো, 7 8, তো ওই রকম একটা বর্তমান একটা দরকার ছিল যাতে করে চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই এগুলো বন্ধ হয়ে যায় আসলে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সানাকে, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। রাজনৈতিক আলোচনা লাইভে না করাটাই ভালো। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ 14 মিলন বলে গেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল প্রতিদিনের রান্নাঘর। আম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ 15 আদর রান্নাঘর আপু আসছিল, আবার চলে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। তারপর মিলন ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি একটু জানাবেন। মিলন ভাই কলে আসবেন কিনা একটু কল দিচ্ছি, যদি কলে আসেন আর কি। মাশাআল্লাহ 14 15 16 17 18 19। আসসালামু আলাইকুম। কল তো দিয়া বসলা, ওয়ালাইকুম আমার তো ভাই, কি চেহারার অবস্থা ভাই, অবস্থা কেমন দেখছো আছেন? কেমন ভূতের মতো। মিলন ভাই কেমন আছেন? এমন সময় কল দিছে, আমার চেহারার অবস্থা দেখো কেমন দেখা যায়, পুরো ভূতের মতো। হ্যাঁ,
এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় ১ সপ্তাহ কি যাবত কারো অবস্থা পরিবার তোমার, দিতে কও? পারতেছি না, খুবই মানে ব্যস্ত আছিলাম। আর নিউজও বানাইতে পারি নাই, বাট শুধু নিউজ গুলা কভার করে পোস্ট লিখে পোস্ট দিচ্ছি। ইটস মাহদি, এই হচ্ছে অবস্থা। আহ, আহ, আমি গতকালকে একটা আপনার লাইভ কথা বলতে হয়েছিল, চাইছিলাম কি, আপনার সেটা লাইভ হলো তো কি জানো, যাইতেই পারিনি। যেহেতু আমরা মনে করো সাধারণ জনগণ, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এই যে এই আমাদের এই যে রাজনৈতিক আলাপ আলোচনা লাইফের মধ্যে এগুলা না করাই উচিত, ভালো মনে করি। কারণ আমাদের বড় বড় রাজনীতিবিদ যারা আছে, এটা হলো তাদের মাথা ব্যথা, এগুলো আমাদের নিয়ে মাথা আচ্ছা লাইফে সমস্যা এসে নাই মিলন ভাই, মাথার সমস্যা মানে নাই। মোট কথা হচ্ছে কি ভাই, আমাদের তো কথা বলতে হবে হয়তোবা। আচ্ছা যাও, লাইভে না করলাম, সমস্যা নাই ইনশাল্লাহ। আমি আসলে নিউজ করতে পারিনি গত ১ সপ্তাহ যাবত, এই জন্য কথাগুলো বললাম। তারপর মিলন ভাই, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বাড়ির সবাই কেমন আছে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর আমার আর অবস্থা আর কি, বুঝই তো, বাংলাদেশিরা লাইফের মধ্যে আর কি আর বলবো। উম, আসলে কি একটু বলবো, বলার মতো আসলে টানাটানি কিছু নেই, কোনো ভাষাও নেই। টানাটানির মধ্যেই আছি। মানে যখন ব্যস্ত একটু সময় কাটালাম, যাই হোক। যখন একটু আগে আহ বাড়াইতে চাই, তখনই মনে করো কিছু টান, কিছু টান মনে করো সারা দিন। এই অবস্থার মধ্যে ফেসবুকে শুধু পে আউট সেট আপ চাচ্ছে, কি করি কি যে করি কিছুই বুঝতে পারতেছি না, সময় দিতে পারতেছি না। অ্যাকাউন্ট করুম, সেই সময়টাও নাই। যে অ্যাকাউন্টটা ছিল ওইটা আসলে অ্যাকাউন্টটা ডিলিট করতে পারতেছি না। অ্যাকাউন্টটা মনে হয় ডিলিট হয়ে গেছে নাকি হয়ে যাবে, এরকম একটা মেসেজ আসছে। তো যদি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় তাহলে তো এমনিতেই ভালো, আবার নতুন করে করব। আর যদি ডিলিট না হয় তাহলে তো অন্য ব্যাংকে করতে হবে আর কি। এখন কত বছর ধরে লেনদেন করো না? হ্যাঁ, কত বছর ধরে লেনদেন করো না ব্যাংকে? অ্যাকাউন্টটা করছিলাম হচ্ছে আপনার ২০২২ সালে সম্ভবত। তারপর থেকে আর মানে যোগাযোগ নাই। কয়েকদিন আগে মেসেজ আসছে যে অ্যাকাউন্ট যদি সচল না করেন তাহলে অ্যাকাউন্টটা রিজেক্ট করে দেওয়া হবে। তো সম্ভবত যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তাহলে তো ভালো, নতুন করে করতে পারবো। না করতে এক পারলে কাজ আবার করো, তুমি ওটা তুমি আর ফোন কি দিয়া নতুন করে দেখো, দিতে হবে। ব্যাংকের ফোন নাম্বার আছে না, ফোন দিয়া যোগাযোগ করে দেখো। আমারটা তো, ব্যাংক তো আমার অ্যাকাউন্ট এখনই তো আছে, ডিলিট হয়ে গেছে। আমি তো ব্যাংকে যাইতে ব্যাংকে হবে। অ্যাকাউন্ট করছিল 17 সালে। 17 সালে অ্যাকাউন্ট করছিলাম, আর তো কোনো লেনদেন করিনি, যার কারণে আমারও অ্যাকাউন্ট মনে করো যে ডিলিট হয়ে গেছে। এখন আমার যেমন নতুন করে ব্যাংকে অ্যাকাউন্ট যাম করা লাগে। আগামী সপ্তাহে আল্লাহ রাখলে একটু বাড়িতে যাবো, যে একটু ঘুরে আসুন। আর এবার তো ইলেকশনের ভিডিও বানাতে হবে আসলে। অনেক ভিডিও যেগুলো নিজের চোখে দেখি সেগুলো বানানো জানা, বানালেও সমস্যা, কি একটা অবস্থা দেশের। সেটাই সেটাই, কি করবা রে ভাই, এখন সত্যটা তুলে ধরতে গেলেও বিপদ। ঠিক আছে, আবার এইটাই ভালোটা ভাই, তুলে আমরা তো ধরবো তাও আসলে সমস্যা। দেশটা ভালো চলুক ভালোটা এটাই আমরা তুলে ধরবো, চাইছিলাম। এটাই। আর ভালোটা তুলে ধরবো তাও মনে করো তোমার শত্রু বেড়ে দিব, আর খারাপটা তুলে ধরবে তাও মনে করো তোমার পিছনে শত্রু হয়ে গেছে। ওর দরকার কি? যে যেমনি মন চায় হেমনি করুক, যারা যারা রাজনীতিবিদ বড় বড় যারা আছে তাদের বাবা মাথা আদর ব্যথা। রান্নাঘর দেখতে আপু দেখলাম আসলো, আবার চলে গেল। আচ্ছা যাও, কোনো সমস্যা নাই। আসলে আমি নিজেই কাউকে সময় দিতে পারতেছি না, আমি আরেকজনের কাছে সময় কিভাবে চাই। উম আর আমি আসলে ব্যস্ত গতকালকে তো আমার ছিলাম। লাইফে কেউই আসে না, খালি আখেরে রান্নাঘর আপু আসছিল, আর কেউই আসে না। দেখ, এই আগামী বৃহস্পতিবার থেকে আমি মনে করো 2 মাসের জন্য সম্ভবত লাইফ স্থগিত রাখতে পারি, সম্ভবত। এখনো সিদ্ধান্ত নেই নেই, দেখি। সিদ্ধান্ত নেই, আমি কয়েকদিনের ভিতরে সিদ্ধান্ত জানাবো। আর যদিও লাইভ করি যেরকম করতেছি এরকমই কালকে করে যাবো। দেখলাম আপনার লাইভ হয়েছে, বাট লাইভে তো কমেন্ট হুম হয়নি বললেই চলে। আমি দেখলাম আর কি, আমি আজকে দেখলাম আর কি। কালকে তো হুম। মোবাইলের ভিতরেই, মানে মোবাইলে ঢুকতে পারি নাই গতকালকে। খালি কোনো মতে পোস্টার লেখা ছাড়ছি বাস। আসলে
তারপরে দেখি সকালে আমি অনেকজন মূলত কমেন্ট করছে, মূলত আলহামদুলিল্লাহ, ঘটনা হয়েছে কি অনেকে করছে, পরে জাহাঙ্গীর সাহেব, আজকে রিপ্লাই দিলাম। তো আগামীকালকে থেকে ইনশাল্লাহ আবার সবার পরিবারে যাবো আর কি। ফেসবুকে কাজ করলে মনে করো করার মতো করা লাগবে, আর না করলে এই যে আমরা যেভাবে কাজ করি এই কাজ করে কোনো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিলাম আমি আসলে। যেটা হ্যাঁ আমি যেটা বুঝি, কাজ করলে করার মতো করা লাগবে মন দিয়া, আর না করলে মনে করে একবার টোটালি বাদ দেওয়া উচিত, আমি যেটা মনে করি। এখন অনেকে এসে মনে করো যে ওই হাই হুতাশ করে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু আসলে ভিউ হয় না ক্যাটাগরি কেন, করে না যায়, ভাইরাল বরং ভাইরাল সবকিছু হয় একটু না কেন, চেঞ্জ করতে হবে, হ্যাঁ কারণ চেঞ্জ না করলে আসলে হচ্ছে না। হ্যাঁ 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 ক্যাটাগরি চেঞ্জ করে দিব, ক্যাটাগরি চেঞ্জ করে দিব। আর এই মনে করো যে আইডিতে মনে করো ভিডিও জীবনও ভাইরাল হইব না। পেজ হম হম। পেজ খোলা লাগবে, পেজ খুলে পেজে কাজ করা লাগবে। যতগুলো আমি যে আমাদের গ্রুপ থেকে শুরু করে যতগুলো দেখলাম যাদের ভিডিও হয়, আর বেশিরভাগই কিন্তু পেজ, হম। বেশিরভাগই পেজ। তারা দেখো আমাকে সাথে থেকে আজকে দেখো কত উপরে উঠে গেছে। হ্যাঁ, ওই যে মৌসুমী আক্তার, মৌসুমী ব্লগ, তার আইডি দেখলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে, 1.5 লক্ষ ফলোয়ার। দেখছো বিষয়, তার যেহেতু কোনো এক সময় তার ফলোয়ার ছিল আমার নিচে, আমারও কম ছিল, তোমারও কম ছিল, মানে সবারই কম ছিল। সেই মৌসুমী ব্লগ আসছে, তার মনে করো 1.5 লক্ষ ফলোয়ার। দেখছো বিষয়টা কোন জায়গায় জায়গায় দাঁড়াইছে। সে এখন এই ভিডিও আপলোড খুবই কম করে, এখন শুধু লাইভ করে, বেশিরভাগই লাইভ করে আর মাঝে মাঝে একটা পোস্ট করে। আর এক দুজন আইলে তো তার একটু লাইভে দেখ, আড্ডা আড্ডা দেওয়া যেত, কেউ তো আর নাই। আর আড্ডা দিয়ে লাভ নাই। আমি এখন বাইরে যাবো, আমারও সময় জানা এসে প্রায় 10টা 10 বাজে, বাইরে যাবো আর গাড়ি নিয়ে বাইরে দিয়ে। হম। আর আমি তো কইলাম আমি একটু চাপের মধ্যে আছি, যে মারে তো ওই যে কুকুরে কামড় দিছিল, হ্যাঁ নিয়ে দৌড়াদৌড়ি করলাম। কালকে আবার একটা ভ্যাকসিন বাকি আছে, এটা জন্য প্রায় 60,000 টাকার উপরে খরচ হয়ে গেছে, বুঝছো। আমার তো ভ্যাকসিন তো মনে করো বাইরে থেকে কিনে থাকলে দিতে তো হয়, আড্ডা বুঝছো হতো। না? যাই হোক, এই কোনো মহা, সমস্যা নেই। হম। আপনি কাজে বেরোবেন কখন, এখনই না পরে? এখনই বেরিয়ে যাবেন। কাজে যাবেন কখন, শুক্রবার এখন না না, আরো পরে? এখনই যাবো এখনই। তাহলে কি লাইভ শেষ করে দেবো? আর যেহেতু নাই তাহলে খামাখা রাইখা লাভ কি। আমিও তো মনে করো কালকে পুরো 30 মিনিটও লাইভ হ্যাঁ, করি 30 না, মিনিট কয় মিনিট। হয়েছে, তাহলে শেষ করে দেয় নাকি? 30 মিনিট হয়েছে তোমার? আচ্ছা তাহলে শেষ করে দাও, শেষ করে দাও। ঠিক আছে, আশা আর হয় এরকম লাইভটা, যেভাবে বললেন আর কি, ওইভাবেই মানে ফেসবুকে কাজ হ্যাঁ করলে কাজের মতো করতে হবে, নাহলে তো নাই। এই যে আজকে লাইভের বিষয়টা, আজকে লাইভে দেখো তোমার লাইভে আসলে কেউ যে নেই, কমেন্ট কালকে আমি করে লাইভ করছি, কমেন্ট আমার ব্যাক আমার নেওয়া, আমার লাইভে এই কেউ নেই। জিনিসটা থেকে আসলে বিরত থাকাটাই বেটার আসলে। কমেন্ট হ্যাঁ, টু কমেন্ট, যেমন ফলো টু ফলো, এগুলো আসলে এক কাজ কোনো করতে কাজে হইব। লাগে না। শোনো শোনো জাহাঙ্গীর সাহেব, আমি তোমার আরেকটা পরামর্শ দিই, সেটা হলো কি জানো, সাপ্তাহিক হুম। উইকলি চ্যালেঞ্জ যে তোমার এই যে চ্যালেঞ্জটা দেয়, ওই চ্যালেঞ্জটা কমেন্ট রিপ্লাই মনে করো একটা টার্গেট দেয়, যেমন 50টা, কারো 50টা দেয়, কারো ফলোয়ার অনুসারে অনুসারে আর কি কমেন্টে টার্গেট দেয়। ওই কয়টা কমেন্টে রিপ্লাই দিয়া এরপর আর কারো কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নেই। হ্যাঁ কমেন্টে হ্যাঁ। রিপ্লাই দিতে যে সময় লাগে ওই সময়টা ব্যয় না করে যারা কমেন্ট করছে সরাসরি তার পরিবারে চলে যায়। আমরা যেহেতু কমেন্ট ধরে ধরে তাদের আইডিতে যাই, ওই কমেন্টটা ধরে তাদের পরিবারে যায়, কয়টা একটা বা দুইটা যে কয়টাই পোস্ট হোক কমেন্ট করে, বাকিগুলো মনে করো সামনে যার ভিডিওটা আইবো ওই ভিডিওটা মনে করো একটা একটা করে কমেন্ট করে যাও, পুরো ধরো কমেন্ট করে যাও। এইভাবে মনে করো অনেকজনের পরিবারে যাওয়া সম্ভব, আমি এই জিনিসটা খেয়াল করছি। আর এইভাবে কাজ করলে মনে করো এই একটা ভিউটা বেশি হয়। না, ওইটাই বলতেছিলাম আর কি। সামনে যার, হ্যাঁ হ্যাঁ, সামনে যার ভিডিওটা আসে তার ভিডিওটা দেখেই মনে করো আল্লাহ ফলোয়ার হোক আর আনফলোয়ার হোক, যেই হোক তার ভিডিওটা দেখে কমেন্ট করে আসলে তাহলে মনে করো ভিউটা বেশি হয়, নিজের জন্য লাভ। আবার সেই ব্যক্তিও মনে করো কমেন্ট ধরে আবার মনে করো তোমার আইডিতে চলে আসে। তো সবাই আসে না, কমেন্ট ধরে তো সবাই আসে না, তো কিছু আসে। তো কিছু আসলেও, সবাই না আসলেও তারপরও কিন্তু নিজের জন্য লাভ। ইনশাল্লাহ
আল্লাহ ভরসা, যেটা ভালো হয় যাবে, ভালো হয় বটে, ইনশাল্লাহ করা যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা কইলাম এইভাবে আর কি কাজ করুন, যখন শুরু করুন মন থেকে তখন তো করুনই, ঠিক আছে। আর কমেন্টের রিপ্লাই এখন থেকে আমিও কম দেবো। হ্যাঁ, কমেন্টের রিপ্লাই কম দেবো। তো সাপ্তাহিক যে 50টা কমেন্টের রিপ্লাই দেয় আমার, এই প্রত্যেক সপ্তাহে 50টা করে কমেন্ট রিপ্লাই দেয়, তো 50টা কমেন্ট রিপ্লাই দিব, বাকিগুলা দিব না, সরাসরি তার আইডিতে চলে যাবে এইভাবে। জি। ঠিক আছে, তাহলে রেখে দিই আর আচ্ছা কি, আপনি কাজ শেষ করে দিই। আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, কালকে কথা বলবো না, হ্যাঁ? ওকে ওকে। আল্লাহ হাফেজ। বাইরে এসে দুইটা, আসসালামু বেশি না, আলাইকুম। 2-3টা কমেন্ট করেন, 2-3টা, বেশি না, তারপরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাদের মিলন ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী শুক্রবার, বাংলাদেশ টাইম রাত 9টায়, ইন্ডিয়ান টাইম রাত 8:30টায়, অথবা ইন্ডিয়ান টাইম রাত 9টায়, বাংলাদেশ টাইম রাত 9:30টায়, ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে কখন লাইভে আসবো। সপ্তাহে একদিন লাইভ হবে ইনশাল্লাহ। তো যারা লাইভে আসছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইভে এসে লাইভটাকে উজ্জ্বল করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিলন ভাই লিখছেন খুব সুন্দর লাইভ চলছে, প্রতিদিনের রান্নাঘর লিখছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা ও দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো বিদায় নিলাম, অসংখ্য ধন্যবাদ। আমিও বিদায় নিব ইনশাল্লাহ, চলে যাব। ভালো থাকবেন সবাই, এই বলে আজকের মতো এখানেই শেষ করতেছি। লাইভে এসে কমেন্ট করে এবং লাইভটাকে উজ্জ্বল করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে আগামী শুক্রবার যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, বাংলাদেশ টাইম রাত 9:30টায়, ইন্ডিয়ান টাইম রাত 8টায়, রাত 9টায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মিলন ভাই, আল্লাহ হাফেজ।